হ্যালো এভরিওয়ান, আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে আমি তোমাদের নাম্বার সিস্টেম চ্যাপ্টার সম্পর্কে আমি সংক্ষেপে আলোচনা করব। নাম্বার সিস্টেমের আমি কনসেপ্ট তোমাদের করাবো এবং নাম্বার সিস্টেম থেকে যে যে ধরনের অঙ্কগুলো পরীক্ষাতে আসে সেই সমস্ত অঙ্ক, সমস্ত প্যাটার্নগুলো আমি তোমাদের আজকে ক্লাসে করাবো। Today I will discuss about the number system and all the discussions will be going on number system. Let's start the class. প্রথমে আমরা কনসেপ্ট সম্পর্কে আলোচনা করে নেব। চলো তাহলে শুরু করা যাক নাম্বার সিস্টেমের বেসিক সম্পর্কে। Let's start the discussions from the basic concepts of this chapter, that is the number system. এখানে কতগুলো জিনিস তোমাদের মনে রাখতে হবে, যেমন ধরো কো প্রাইম নাম্বার বা সহমৌলিক সংখ্যা, তারপর ধরো 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম, 9 দ্বারা বিভাজ্যতার নিয়ম, 8 দ্বারা বিভাজ্যতার নিয়ম, 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম, 7 অথবা 13 দ্বারা বিভাজ্যতার নিয়ম। মানে ইউ হ্যাভ টু নো অ্যাবাউট দ্য ডিভিজিবিলিটি রুল অফ সাম নাম্বারস দ্যাট ইজ 3, 9, 11, 30 or 7. And also you have to know about the definition of the co-prime number and the definitions of other things. তো চলো আমরা তাহলে শুরু করছি। প্রথমে আমি শুরু করছি যে কো-প্রাইম নাম্বার অ্যাকচুয়ালি কি। কো-প্রাইম নাম্বার আমাদের এই চ্যাপ্টার করতে গেলে কেন লাগবে? কো-প্রাইম নাম্বারের ডেফিনেশন বা তার সংজ্ঞাতে বলা হচ্ছে যে যদি দুটি সংখ্যার গসাগু এক হয়, ধরো দুটো সংখ্যা দেওয়া আছে, তাদের গসাগু যদি এক হয় তখন তাদেরকে আমরা কি বলবো? তারা একে অপরের সহমৌলিক সংখ্যা বা কো-প্রাইম নাম্বার। ইফ দ্য HCF of two number is 1, then they are co-prime. ওকে, এরপর আমরা চলে আসছি যে বিভাজ্যতার নিয়মে, ডিভিজিবিলিটি রুলস। ফার্স্টে আমরা দেখে নেব যে হোয়াট ইজ দ্য ডিভিজিবিলিটি রুল অফ 3, অর্থাৎ 3 দিয়ে যে বিভাজ্যতার নিয়ম সেটা কি। আমি তোমাদের সমস্তটাই পুরোটাই পিডিএফ এর মধ্যে আমি দিয়ে দেব, চিন্তার কিছু নেই। যারা ক্লাসে রয়েছে তাদেরকে আমি পিডিএফটা প্রোভাইড করে দেব। তো কি বলছে দেখো, 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম তুমি বুঝবে কিভাবে না, যদি অঙ্কগুলোর যোগফল, কোনো একটা সংখ্যা তোমাকে দেওয়া আছে, তার অঙ্কগুলোর যোগফল যদি 3 দিয়ে ভাগ যায় তাহলে বুঝতে হবে সেই পুরো সংখ্যাটাই 3 দিয়ে ভাগ যাবে। তাহলে এটাকে আমি ইংলিশ, যারা বাংলা বোঝো না তাদের জন্য আমি একটু ইংলিশে ট্রান্সলেট যদি করি, এরকম দাঁড়ায় যে ইফ দ্য সাম অফ ডিজিটস অফ আ নাম্বার ইজ ডিভাইডেড বাই 3, দেন দ্য নাম্বার উইল বি ডিভাইডেড বাই 3। একই রকম ভাবে আমরা দেখে নেব 9 দ্বারা বিভাজ্যতার নিয়ম। একটা জিনিস মনে রেখো, 3 দিয়ে বিভাজ্যতার নিয়মে যা যা কথা বললাম, 9 দ্বারা বিভাজ্যতার নিয়মেও কিন্তু সেম কথাগুলো আমি বলবো। অর্থাৎ 3 আর 9 দ্বারা বিভাজ্যতার নিয়ম সমান। হ্যাঁ, the divisibility rule of 3 and 9 are same. এরপর আমি চলে এসেছি আমাদের যেটা পরীক্ষাতে দেয় 8, 11, 7, 13 এই সমস্ত সংখ্যাগুলো দিয়ে বিভাজ্যতার নিয়ম পরীক্ষাতে দেয়। তো আমি সে চলে আসছি এক এক করে 8 দ্বারা বিভাজ্যতার নিয়ম। ডিভিজিবিলিটি রুল উইথ 8। 8 দ্বারা বিভাজ্যতার নিয়মে কি কি বলা হচ্ছে, যেমন ধরো আমি যদি বলি তোমাকে একটা বিশাল বড় সংখ্যা দিয়ে দিলাম, দিয়ে বললাম যে সেই সংখ্যাটা, পুরো সেই বড় সংখ্যাটা 8 দিয়ে বিভাজ্য হবে কিনা তুমি বলে দাও। তাহলে তুমি আমাকে, ধরো আমি একটা সংখ্যা লিখছি 7, 3, 7, 8, 9, 2, 9, 9। আমি এত বড় একটা সংখ্যা লিখে দিলাম, তোমাকে আমি বললাম, কয়েক সেকেন্ড সময় দিলাম, বললাম যে বলো তো সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য কিনা। তুমি তখন বলবে যে দাদা বা স্যার, সংখ্যাটা 8 দিয়ে বিভাজ্য কিনা আমরা বুঝতে পারবো লাস্ট যে 3টে ডিজিট যদি 8 দিয়ে বিভাজ্য হয়, মানে কমপ্লিটলি ডিভিজিবল হয়, তাহলে বলতে পারি পুরো সংখ্যাটাই কিন্তু 8 দিয়ে বিভাজ্য। ইফ দ্য লাস্ট 3 digit of a number is completely divisible with 8, then the whole number will be divisible with 8. এরপর চলে আসো 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম। 11 দ্বারা বিভাজ্যতার নিয়মটা না খুব ইন্টারেস্টিং। কিরকম জানো? 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম তোমাকে জানতে গেলে তোমাকে কি জানতে হবে? জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা। মানে জোড় স্থানের অঙ্কের যোগফল আর বিজোড় স্থানের অঙ্কের যোগফল তুমি যদি দুটোর মধ্যে মাইনাস করো এবং সেই মাইনাস বা সেই বিয়োগফলটা যদি তোমার 0 অথবা 11 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সেই পুরো সংখ্যাটা, একটা পুরো সংখ্যা, সাপোজ এরকম একটা বড় সংখ্যা, সেটা তবে আমি তখন বলতে পারবো যে 11 দ্বারা বিভাজ্য কি বিভাজ্য নয়। মানে জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা, এগুলো কি?
এগুলো হচ্ছে তোমার, আমি যদি বলি এগুলো হচ্ছে তোমার বিজোড় সংখ্যা, এগুলো হচ্ছে কি বিজোড় সংখ্যা। আবার আমি যদি বলি 2, 4, 6, 8 এগুলো সব হচ্ছে জোড় সংখ্যা। তাহলে জোড় সংখ্যা বিজোড় সংখ্যার মধ্যে অন্তর হয় শূন্য হতে হবে, হয় জোড় সংখ্যা বিজোড় সংখ্যার গ্যাপ 0 হতে হবে, অথবা এমন একটা সংখ্যা হতে হবে যেটা 11 দিয়ে ভাগ যাবে, যেটা 11 দিয়ে ভাগ যাবে। তাহলে হোয়াট উইল বি দ্য ডিভিজিবিলিটি রুল বাই 11? আমি ইংলিশে একটু বলার চেষ্টা করি। ইফ দ্য ডিফারেন্স বিটুইন অড অ্যান্ড ইভেন ডিজিটস ইজ 0 or completely divisible by 11, then the number will be completely divisible by 11. এরপর আমি চলে আসছি তোমাদের 7 এবং 13 দিয়ে বিভাজ্যতা নিয়ম। তাহলে দেখো 7 এবং 13 দিয়ে বিভাজ্যতা নিয়মে কি কি কথাগুলো বলা হচ্ছে, যে সংখ্যার ডান দিক থেকে 3 অঙ্ক ভাগ করে জোড় স্থানের সমষ্টি বিজোড় স্থানের সমষ্টি থেকে বিয়োগ করলে বিয়োগফল যদি 0 বা 7 বা 13 দিয়ে বিভাজ্য হয়, তাহলে সংখ্যাটি কিন্তু আমরা বলতে পারি যে 7 দ্বারা বিভাজ্য। মানে কোনো একটা সংখ্যা তার ডান দিক থেকে 3টে অঙ্ক, আমরা 3টে অঙ্ককে কি করব, ভাগ করে জোড় স্থানের সমষ্টি এবং বিজোড় স্থানের সমষ্টি থেকে আমরা বাদ দেব। বাদ দেওয়ার পর বিয়োগফল যদি 0 বা 7 বা 13 দ্বারা বিভাজ্য হয়, তাহলে পুরো বড় সংখ্যাটাকে আমি বলতে পারি যে সেটা 7 বা 13 দ্বারা বিভাজ্য। ইংলিশে এটাকে কি বলা যেতে পারে? The divisibility rule of 7 and 13. Divide 3 digits from the right of the number, then subtract the sum of odd and even places. If the value is 0 or divisible by 7 or 13, then the whole number will be completely divisible with 7 or 13. আশা করি তোমরা মানে এই চ্যাপ্টারটাই এই কনসেপ্টগুলো তোমাদের যেন মাথার মধ্যে থাকে। প্রত্যেকটা চ্যাপ্টারের কনসেপ্ট কিন্তু আলাদা, কনসেপ্ট ভালো করে মাথার মধ্যে থাকলে তোমরা সেই চ্যাপ্টারে যে কোনো অঙ্কই করতে পারবে। এরপরে আমি প্রবলেমেটিক সলিউশনে আসবো। এরপর আমি তোমাদের সম্পূর্ণভাবে দেখিয়ে দেবো অঙ্কগুলো ধরে ধরে করে যে কীরকম ধরনের অঙ্ক এই চ্যাপ্টার থেকে পরীক্ষায় আসতে পারে এবং সেই অঙ্কের সম্ভাব্য সমাধানগুলো। দেখো, আমি প্রথম যে অঙ্কটা তোমাদের নিয়েছি সেই অঙ্কটা কিন্তু একটা কি বলবো, এই অঙ্কটাকে আমরা সলভ করতে হবে। মানে একটা তোমাকে প্রবলেমেটিক ফিগার দিয়েছে, সেই প্রবলেমেটিক ফিগারটাকে সলভ আউট করতে হবে। ইউ হ্যাভ টু ফাইন্ড দ্য ভ্যালু অফ দিস ইকুয়েশন, ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ দিস ইকুয়েশন। এই ইকুয়েশনটা, এই যে সমীকরণটা বা এই যে একটা তোমাকে সমস্যা দেওয়া রয়েছে, একটা কোয়েশ্চেন তোমাকে দেওয়া রয়েছে, আলটিমেটলি এর ভ্যালুটা কত বেরোবে এটা বের করতে হবে। তো একটা জিনিস খেয়াল করছো, ভালো করে যদি প্রশ্নটা তোমরা দেখো, এখানে দুটো সংখ্যা তোমরা পাবে, একটা 787 আর একটা সংখ্যা পাবে তোমরা 211। আমি যদি 787 কে a হিসেবে কনসিডার করি আর 211 কে আমি যদি b হিসেবে কনসিডার করি, তাহলে একটা ফর্মুলা এখানে ইনপুট হয়ে যাচ্ছে। কিরকম ফর্মুলাটা? না a³ + b³ আর নিচে হচ্ছে কি না a² - ab + b²। এবার তোমাদের অনেকে প্রশ্ন করতে পারে, স্যার আপনি a³ + b³ কিভাবে লিখে দিলেন? দেখো, a³ মানে হচ্ছে 787 তিনবার রয়েছে, 787 কে আমরা a ধরেছি তাই a³, 211 কে আমরা কি ধরেছি, b ধরেছি তাই তিনবার রয়েছে b³। নিচে কি রয়েছে a² মানে 787 এর স্কয়ার মাইনাস 787 * 211 মানে ab প্লাস 211 মানে হচ্ছে b²। এবার এটা তুমি a³ + b³ এর ফর্মুলা তুমি যদি না জানো তাহলে কিছু করতে পারবে না। ফর্মুলাটা এটাই যে a + b * a² - ab + b²। নিচে কি আছে? নিচে আছে a² - ab + b²। এরা একে অপরে কেটে যাবে, পড়ে থাকবে কি? পড়ে থাকবে a + b। You have to find out the value by inputting the value of the 787 and 211। মানে তুমি এখানে যদি 787 এর 211 এর ভ্যালুটা তুমি যদি বসিয়ে দিতে পারো, তাহলে তোমার কিন্তু অলরেডি উত্তর বেরিয়ে গেছে। তাহলে 787 211 বসিয়ে দিলে 1000 হবে তোমার রাইট অ্যান্সার, 1000 হবে তোমার উত্তর। বহুবার পরীক্ষাতে প্রশ্নটা এসেছে। পরের প্রশ্নটা আমি পড়ব। পরের প্রশ্নটা কি দিয়েছি না, কোনো সংখ্যাকে 114 দিয়ে ভাগ করলে ভাগশেষ হয় 21, যদি ওই একই সংখ্যাকে 19 দিয়ে ভাগ করা হয় তাহলে ভাগশেষ কত হবে? কোশ্চেনটা ইংলিশে এটা হবে, ইংলিশ ট্রান্সলেশনটা মোটামুটি এরকম হবে যে ইফ আ নাম্বার ইজ ডিভাইডেড বাই 114 দ্য রিমাইন্ডার ইজ 21,
then if the same number is divided by 19, what will be the remainder? দেখো এইরকম ধরনের যখন প্রশ্ন থাকবে না, যে তোমাকে ভাগশেষটা দেওয়া থাকবে, দিয়ে আবার বলা থাকবে যে আরেকটা অন্য সংখ্যাকে সেই ভাগশেষটা দিয়ে ভাগ করলে কত ভাগশেষ হবে, শেষ অবধি কত ভাগশেষ হবে, তার মানে তোমার কাজটা হবে তোমাকে প্রথম যে ভাগশেষটা দেওয়া রয়েছে এবং তোমাকে পরে যে সংখ্যাটা দিয়ে ভাগ করতে বললো সেই সংখ্যাটাকে প্রথমের ভাগশেষটা দিয়ে ভাগ করলে ভাগশেষ যেটা দাঁড়াবে সেটাই হবে উত্তর। আমাদের প্রথমে ভাগশেষ কত ছিল 21, পরে আমাকে কি বলেছে যে ওই ভাগশেষটাকে 19 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে কত ভাগশেষ থাকবে, তাহলে 19 দিয়ে ভাগশেষটাকে ভাগ করব, দেখা গেল ভাগশেষ কত থাকছে 2, তাহলে সঠিক উত্তর কত হবে 2। When you can find such type of question where the remainder will be provided to you and you will be asked to divide that remainder with another number, then you are requested to divide the remainder with the given number and the answer will be the last remainder which you can get after the division। তাহলে এখানে উত্তর কত হবে, এখানে উত্তর হবে কিন্তু 2। আশা করি বোঝাতে পারলাম। দেখো আমি তারপরের অঙ্কটা মানে 3-এর অঙ্কটা আমি বলছি, অঙ্কটাইতে কি বলা হয়েছে। বলছে কোনো অঙ্কে ভাজক ভাগফলের 10 গুণ এবং ভাগশেষের 5 গুণ, যদি ভাগশেষ 46 হয় তাহলে ভাজ্য তোমাকে বের করতে হবে। কোশ্চেনটা ইংলিশে এরকম হবে, ইফ দ্য ডিভিসর ইজ 10x দেন দ্য কোশ্চেন and 5x then the remainder, if the remainder is 46 then what will be the dividend। তাহলে এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে আমাকে কি কি ইনফরমেশনগুলো দেওয়া আছে, হুইচ ইনফরমেশন আই ক্যান গেট। আমি এখান থেকে যে ইনফরমেশনগুলো পাচ্ছি সেটা হচ্ছে রিমাইন্ডার আমাকে দেওয়া আছে কোশ্চেনে 46, আমাকে বলেছে কোয়েশ্চেন কি না, কোয়েশ্চেনটা হচ্ছে রিমাইন্ডারের 5 গুণ, তাহলে কোয়েশ্চেন কত হবে 46 × 5 কত হবে 230। আবার বলেছে যে ডিভিসর বা ভাজক যেটাকে আমরা বলছি ডিভিসর, সেটা কত না, সেটা হচ্ছে আমার যেটা কোয়েশ্চেন তার হচ্ছে 10 ভাগের 1 ভাগ, মানে ডিভিসরটা হচ্ছে কোশ্চেনটা হচ্ছে ডিভিসরের থেকে 10 গুণ, কোশ্চেন বা যেটা ভাগফল, ভাগফলটা হচ্ছে ভাজকের 10 গুণ। কি বললাম, ভাগফল যদি ভাজকের 10 গুণ হয় তাহলে ভাজকটা কি হবে, তার 10 ভাগের 1 ভাগ, তাহলে ভাগফল মানে হচ্ছে কোশ্চেন যদি 230 হয়, 46 × 5 230 হয়, তাহলে ভাজক ডিভিসর কত হবে 230/10 মানে 23। এটাকে বেরোলো ভাজক। ভাজক মানে বোঝো তো, যেটা দিয়ে ভাগ করা হচ্ছে, যেটা দিয়ে আমরা ভাগ করছি কোনো একটা সংখ্যাকে। এরপর তোমাকে বের করতে দিয়েছে ভাজ্য, মানে ডিভিডেন্ড তোমাকে বের করতে দিয়েছে, অর্থাৎ মাঝে যে সংখ্যাটা থাকে যেটাকে আমরা ভাগ করে থাকি, যে সংখ্যাটাকে আমরা ভাগ করি, তাহলে সেটা কিভাবে বের করে তার একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা এরকম বাংলাতে, যে ভাজ্য গুণিত হচ্ছে তোমার কি না, সেক্ষেত্রে হচ্ছে তোমার ভাগফল প্লাস হচ্ছে ভাগশেষ, মানে ভাজ্য সমান হচ্ছে ভাজক গুণিত ভাগফল প্লাস ভাগশেষ, ভাজক গুণিত ভাগফল প্লাস ভাগশেষ। তাহলে ভাজক গুণিত ভাগফল আমি যদি করি, ভাজক আমার কত 23 আর আমার ভাগফল কত 230, মানে 230, আর আমার রিমাইন্ডার কত, রিমাইন্ডার 46, ইকুয়েশন করলে বেরোবে 5336। একটা জিনিস মনে রেখো যে এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে এই ফর্মুলাটা কিন্তু মাথার মধ্যে রাখতে হবে। আমি ইংলিশে একবার রিপিট করছি, হোয়াট উইল বি দ্য ফর্মুলা অফ ক্যালকুলেটিং দ্য ডিভিডেন্ড। The formula is the multiplication of quotient and the divisor and then add the value with the remainder. Then you can find the dividend of your question. ওকে, বুঝতে পেরেছো আশা করি, যে যেটা তোমার ভাজ্য কোনটা, ভাজক কোনটা, ভাগশেষ কোনটা, পরের প্রশ্নে আসছে। এরপর আমরা চলে আসছি কোশ্চেন নাম্বার 4-এ। কোশ্চেন নাম্বার 4-এ কি বলেছে প্রশ্নটা দেখবো। বলছে এই যে একটা সংখ্যা দেওয়া আছে 3254710, এই সংখ্যাটাই তোমাকে জানতে চেয়েছে যে 5-এর স্থানীয় মান কত। কোশ্চেনটা ইংলিশে এরকম হবে, হোয়াট ইজ দ্য প্লেস ভ্যালু অফ 5 ইন 3254710। তাহলে যখন তোমাকে স্থানীয় মান বের করতে দেবে কি করবে, যেটা স্থানীয় মান বার করতে দেবে, এখানে কোনটা স্থানীয় মান বার করতে দিয়েছে 5-এর, তাহলে স্থানীয় মান কিভাবে বের হয়, 5 লিখে দেবে, তারপরে কটা সংখ্যা আছে দেখবে ততগুলো শূন্য বসিয়ে দেবে। কটা সংখ্যা, 4টে,
1 2 3 4 এটাই হবে তোমার উত্তর, এটাই হবে তোমার উত্তর। when you have to find out the place value of a number, then you can get the place value of that number by adding the zeros of after the number. ওকে, মানে এই সংখ্যাগুলো, এই যে 5 ধরো, 5-এর আমাকে এখানে কি বের করতে রয়েছে প্লেস ভ্যালু, তার মানে 5-এর পরে আবার কতগুলো সংখ্যা রয়েছে, যতগুলো সংখ্যা রয়েছে ততগুলো আমি শূন্য বসিয়ে দেবো। শূন্য বসিয়ে দিলে আমার কিন্তু সেক্ষেত্রে তার প্লেস ভ্যালুটা, সেই সংখ্যাটার প্লেস ভ্যালুটা আমরা কিন্তু সহজে বের করতে পারবো। আশা করি বুঝতে পারলে, খুব সহজ অঙ্ক কিন্তু খুব কার্যকরী এবং পরীক্ষাতে আসে। তারপর দেখো আরেকটা সংখ্যা দিয়েছি পরের প্রশ্নে। এই সংখ্যাটাতে মানে 468926 এই সংখ্যাটাতে তোমাকে জানতে কি চেয়েছে, সংখ্যাটাতে জানতে চেয়েছে 8-এর ফেস ভ্যালু কত। একটা জিনিস মনে রাখবে, ফেস ভ্যালু আর প্লেস ভ্যালু এই দুটো গুলিয়ে ফেলো না। প্লেস ভ্যালু মানে আমি একটু আগে আগের অঙ্কটাতেই বললাম যে যে সংখ্যাটা থাকবে তার প্লেস ভ্যালু যদি বলে, তারপর যতগুলো সংখ্যা থাকবে ততগুলো শূন্য বসালে তার প্লেস ভ্যালু পাবে। আর ফেস ভ্যালু কিভাবে হবে, ফেস ভ্যালু সিম্পল, যে সংখ্যাটা তোমাকে ফেস ভ্যালু বার করতে দিয়েছে সেই সংখ্যাটাই উত্তর হবে। দ্য ফেস ভ্যালু উইল বি দ্য নাম্বার ইটসেলফ। নাম্বারটা নিজেই কিন্তু তার ফেস ভ্যালু বোঝাবে, যে সংখ্যাটা বলবে বের করতে সেই সংখ্যাটাই হবে তার ফেস ভ্যালু। উত্তর হয়ে গেছে, কোনো কঠিন অঙ্ক নয়, একদম সহজ সরল অঙ্ক, কিন্তু পরীক্ষার জন্য খুব খুব ইম্পর্টেন্ট, বহুবার পরীক্ষাতে পড়েছে। তারপরের অঙ্কটা 6-এর অঙ্কটাই কি বলেছে প্রশ্নে, যে 5 অঙ্কের ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যার যোগফল কত। দ্য হোয়াট উইল বি দ্য সাম অফ দ্য 5 ডিজিট লার্জেস্ট অ্যান্ড দ্য স্মলেস্ট নাম্বার। একটা জিনিস আমাকে বলো তো, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি? 1 লাখ, যেটা আমি লিখেছি, সরি 10,000, 1 লাখ বলবো না, 10,000, এটা হচ্ছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। আর 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি? 99,999। এই দুটো তুমি যোগ করে ফেলো, তাহলে তোমার অ্যান্সার বেরিয়ে যাবে। এই দুটোর যোগ করলে কত হবে না 109999। এটাই হবে তোমার উত্তর। এই ধরনের প্রশ্ন পরীক্ষাতে থাকে কিন্তু, যে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে যোগফল কত, এগুলো পরীক্ষাতে দেয়। পরের অঙ্কে আমরা আসছি। পরের প্রশ্নটাই তোমাকে জানতে চেয়েছি যে 0 থেকে 50 পর্যন্ত কতগুলি মৌলিক সংখ্যা আছে। মৌলিক সংখ্যার সংখ্যাটা তোমাকে জানতে চেয়েছে। আমি প্রথমে বলে রাখি মৌলিক সংখ্যা কি। মৌলিক সংখ্যা মানে হচ্ছে এমন একটা সংখ্যা, ধরো আমি যদি বলি 17 হচ্ছে এমন একটা সংখ্যা যেটা এই শুধুমাত্র 17 দিয়েই ডিভিজেবল অথবা 1 দিয়ে ডিভিজেবল। তার মানে মৌলিক সংখ্যার ক্যাটাগরি কি? মৌলিক সংখ্যা হয় 1 দিয়ে ভাগ যাবে, আর নয়তো সেই সংখ্যাটা নিজে সেই সংখ্যাটা দিয়ে ভাগ যাবে, তাকে আমরা কি বলবো? মৌলিক সংখ্যা বলবো। তাহলে 0 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা, দ্যাট মিনস হোয়াট উইল বি দ্য টোটাল নাম্বার অফ প্রাইম নাম্বারস বিটুইন দ্য 0 to 50। এই প্রশ্নের উত্তর করতে গেলে তোমাকে কিন্তু ধরে ধরে করতে হবে যে কতগুলো মৌলিক সংখ্যা রয়েছে, ভুল করা চলবে না। আমরা গুনে নেব কতগুলো 0 থেকে 50 অব্দি মৌলিক সংখ্যা আছে না 2 3 5 7 11 13 17 19 23 29 31 37 41 43 47। গুনে দেখো টোটাল তুমি 15টা সংখ্যা পাবে 0 থেকে 50-এর মধ্যে, যেগুলো হচ্ছে কিনা না প্রাইম নাম্বার বা হচ্ছে মৌলিক সংখ্যা। ওকে, নেক্সট প্রশ্নটাতে একটা ইকুয়েশন তোমাকে দেওয়া আছে, একটা সমীকরণ দেওয়া আছে। এই সমীকরণে এই কোশ্চেন মার্কের জায়গাতে কি হবে? হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ দিস কোশ্চেন মার্ক অফ দিস ইকুয়েশন। এই ইকুয়েশনের কোশ্চেন মার্কের জায়গায় কি বসবে? তুমি প্রথমে কি করবে? প্রথমে এই বাঁ দিকের যে সংখ্যাগুলো রয়েছে সেই সবগুলোকে যোগ করবে। যোগ করলে কত হবে? 9824। ওকে, মাইনাস কোশ্চেন মার্ক যেরকম আছে বসলো, প্লাস এই দিকের সংখ্যাগুলো সব যোগ করে এখানে লিখলে 8074। এবার তোমার মাইনাসটা মাইনাস কোশ্চেন মার্ক থাক। এবার তুমি 9824কে যখন ওই দিকে নিয়ে যাবে, ডান দিকে নিয়ে যাবে, তখন তোমার কত আসবে? -1750। মাইনাস হবে 984 আর 8074 এর মধ্যে ডিফারেন্স বা মাইনাস করলে কত হবে? 1750। এই মাইনাস এখানে মাইনাস কেটে যাবে, তাহলে কোশ্চেন মার্কের ভ্যালু তোমার শেষ অবধি কত দাঁড়াবে? 1750। এটাই হবে উত্তর। এই অঙ্কটার ক্ষেত্রে এটাই হবে উত্তর। আশা করি বুঝতে পেরেছো। আমরা পরের অঙ্কে যাই। কোশ্চেন নাম্বার 9 তোমাকে কি বলেছে দেখো, বলছে কোনো একটি সংখ্যার সাথে 7 যোগ করা হলো, যোগফলটিকে আবার 5 দ্বারা গুণ করা হলো, গুণফলটিকে আবার 9 দিয়ে ভাগ করা হলো, ভাগফল থেকে আবার 3 বিয়োগ করা হলো। যদি বিয়োগফল 12 হয় তাহলে সংখ্যাটি কত?
আমি কোশ্চেনটা ইংলিশে একবার বলছি। ইফ 7 ইজ অ্যাডেড টু এ নাম্বার দেন দ্য সাম ইজ মাল্টিপ্লাইড বাই 5, দ্য ভ্যালু ইজ ডিভাইডেড বাই 9, 3 is subtracted from the value, then if the subtracted value is 12, then what will be the number? তাহলে এক্ষেত্রে আমরা কি করতে পারি, এক্ষেত্রে আমাকে কি বলা আছে স্টেপ অনুযায়ী করবো। আমাকে প্রথমে বলা আছে কোনো একটা সংখ্যা, আমি ধরে নিলাম x, তার সাথে 7 যোগ করা হলো, কি করেছি x প্লাস 7, তারপর কি বলেছে যোগফলকে 5 দিয়ে গুণ করা হলো ইনটু 5 করেছি, তারপর বলেছে গুণফলকে আবার 9 দিয়ে ভাগ করা হলো, পুরো এই যে গুণফলটা, এই গুণফলটাকে কি করা হলো 9 দিয়ে ভাগ করা হলো, ভাগফল এই যে পুরো ভাগফলটা হলো এই ইকুয়েশনটা, এর থেকে আবার 3 বিয়োগ করা হলো, করাতে যে সংখ্যাটা পাওয়া গেল সেটা কত, সেই সংখ্যাটা হচ্ছে 12, সেটা আমি এখানে লিখেছি। এবার এটাকে তুমি যদি সলভ করো তাহলে তুমি কিন্তু উত্তর পেয়ে যাবে। তাহলে সলভ করে দেখা যাক কি দাঁড়াচ্ছে, 5x প্লাস 35 divided by 9 minus 3 is equal to 12. 5x plus 35 divided by 9 is equal to 50. 5x plus 35 is equal to 135. 5x is equal to 100. Then x is equal to 20. অ্যান্সার কত হবে, সংখ্যাটা তাহলে কত হবে 20, সংখ্যাটা তাহলে কত হবে 20। আশা করি বুঝতে পেরেছো অঙ্কটা, সংখ্যাটা উত্তর কত হবে 20। তারপর দেখো প্রশ্নটা কি দিয়েছি, লাস্টের প্রশ্নটা, আজকের ক্লাসের শেষ প্রশ্নটা, শেষ ধরনের একটা অঙ্ক। আমি এখানে 11 দ্বারা বিভাজ্যতার নিয়মের থেকে একটা অঙ্ক রেখেছি। কীরকম না, প্রশ্নটাতে বলছে 78 স্টার মার্ক 3945 সংখ্যাটি যদি 11 দ্বারা বিভাজ্য হয় তাহলে স্টার চিহ্নিত স্থানে কোন অঙ্ক বসবে, মানে কোন ডিজিট বসবে। ইফ 78 স্টার 3945 ইজ ডিভিজিবল বাই 11, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ স্টার মার্কস। তাহলে আমরা 11 দ্বারা বিভাজ্যতার নিয়মে প্রথমেই ক্লাসে কি পড়লাম, যে 11 দ্বারা বিভাজ্যতার নিয়মে জোড় সংখ্যা এবং বিজোড় সংখ্যার গ্যাপ দেখতে হবে। তাহলে প্রথমে আমি কি দেখব, প্রথমে আমি দেখছি যে আমার জোড় সংখ্যা বিজোড় সংখ্যা কোনগুলো হচ্ছে, বিজোড় সংখ্যা দেখো এইগুলো, বিজোড় সংখ্যা কোনগুলো হচ্ছে দেখো, বিজোড় সংখ্যা কোনগুলো আমার এইগুলো, তার মানে কি 5 9, তারপর হচ্ছে তোমার স্টার, তারপরে কি আছে, তারপর হচ্ছে 7, আমি এইগুলো যোগ করলাম। তার পাশাপাশি আমি কি করব, জোড় সংখ্যা যেগুলো রয়েছে যেমন 8 3 আর হচ্ছে 4, এদের যোগ করব। যোগ করে দুটো যোগফলকে আমি যদি মাইনাস করি, যে ভ্যালুটা বেরোবে সেটাই আমার এই স্টার মার্কসের জায়গাতে বসবে। তাহলে এদের যোগ করলে কত ভ্যালু হচ্ছে 21, 5 9 আর হচ্ছে 7 যোগ করলে 21, আর এখানে হচ্ছে 8 3 আর হচ্ছে 4 যোগ করলে 15। তাহলে 21 থেকে 15 বাদ দিলে কত হয় 6। তাহলে স্টার মার্কসের জায়গাতে 6 বসালে আমার কিন্তু এই পুরো সংখ্যাটা 11 দিয়ে কমপ্লিটলি ডিভিজিবল হবে। ইফ আই ক্যান পুট this 6 into the star marks position, then the whole number will be completely divisible with 11. আজকে এই অবধি তোমাদের আমি ক্লাস করালাম, তোমাদের আমি প্র্যাকটিসের বাড়িতে দিয়ে দেব। যারা নতুন ক্লাস করতে চাও, সম্পূর্ণভাবে একদম ম্যাথের বেসিক কনসেপ্ট এবং হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ ম্যাথের ক্লাস করতে চাও, আমার এখানে নাম্বার দেওয়া আছে, যদি বুঝতে না পারো আমি আরেকবার লিখে দিলাম 7407, নাম্বারটা আমি একবার লিখে দিলাম। তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো এবং তোমরা কল করতে পারো, ক্লাস ডিটেলস সম্পর্কে আমি জানিয়ে দেব। তোমরা কিন্তু চ্যাপ্টার ওয়াইজ ম্যাথের ক্লাস তোমরা কিন্তু পেতে পারো। ভালো থেকো, প্রত্যেকে দেখা হবে সবার সাথে পরের ক্লাসে।